হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা রায়ান মার্টিন কোয়েশ্চেন ব্যাংক 2026 এর ফুল নাম্বার 24 অর্থাৎ নীতি একাডেমি কোচবিহার ফুলের সমাধান নিয়ে আলোচনা করব। আগের পার্ট 1 ভিডিওতে আমরা সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর দেখেছি। যারা এখনো পার্ট 1 ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন অথবা পিন্ড কমেন্টে দেওয়া লিংক থেকে দেখে নিও। আর আজকের এই পার্ট 2 ভিডিওতে আমরা 2 নাম্বার দাগের সমস্ত প্রশ্নের সমাধান স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে দেখব। চলো তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি প্রথম অঙ্কটির সমাধান দেখে নেওয়া যাক। দেখো 2-এর 1-এর দাগের কোয়েশ্চেনটা বলেছে একটি দ্রব্য পরপর 20% ও 15% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে। আগে তোমরা জেনে নাও সমতুল্য ছাড় ব্যাপারটা কি। কোন একটা দ্রব্যের ক্ষেত্রে সমতুল্য ছাড় বলতে বোঝায় ওই দ্রব্যটার উপর পরপর একাধিক যে ছাড় দেওয়া হয় সেই ছাড়ের সমষ্টি। ঠিক আছে, যেরকম দেখো এখানে পরপর কতবার ছাড় দেওয়া হয়েছে, 2বার। তাহলে প্রথমবার যখন 20% ছাড় দেওয়া হয়েছে, এই 20% ছাড় দেওয়ার পর তুমি কতটা ছাড় পেয়েছো আগে সেটা বের করবে। তারপর 15% ছাড় দেওয়ার পর তুমি কত টাকা ছাড় পেলে সেটা বের করবে। ওই দুটোর যোগফল হয়ে যাবে এই দ্রব্যটার ক্ষেত্রে সমতুল্য ছাড়। এখানে যদি পরপর দুটো পার্সেন্টেজের জায়গায় 4টে পার্সেন্টেজ দিয়ে দিত, তাহলে প্রতিটা পার্সেন্টেজে তুমি কত টাকা ছাড় পেয়েছো আগে বের করবে। আর ওই ছাড়গুলোর টোটালটা অর্থাৎ সমষ্টি বা যোগফলটাই হয়ে যাবে সমতুল্য ছাড়। ক্লিয়ার? তাহলে দেখো অঙ্কটা কি করে করব। প্রথমত দেখো আমরা জানিই না দ্রব্যটার ধার্য মূল্য কত। আর ছাড় তো সবসময় এমআরপির উপরই হয়, এমআরপি মানে হচ্ছে ধার্য মূল্য। ঠিক আছে, কোনো প্রোডাক্টের ছাড় দেখবে সবসময় ধার্য মূল্যের উপর হয়, মানে প্রোডাক্টটার গায়ে এমআরপি তে যে দামটা লেখা থাকে সেই দামটার উপর। তাহলে এখানে তো ধার্য মূল্যই দেয়নি, তাহলে আমি কিছু একটা ধরে নিতে পারি। তোমরা এখানে এক্স ধরেও করতে পারো। বেটার হয় শতকরার অঙ্কে যখন দেখবে 100 ধরে কাজ হয়ে যাচ্ছে 100ই ধরে করার। তাহলে তোমার দেখবে পার্সেন্টেজ বের করতে সুবিধা হবে, শতকরা বের করতে সুবিধা হবে। কেননা দেখো শতকরা মানে কি, শতকরা কথাটার মানেই হচ্ছে কোনো একটা জিনিসের দাম হোক বা অন্য কিছু 100-র মধ্যে কত। ঠিক আছে, তাই তুমি যদি জিনিসটার ধার্য মূল্যটাই 100 ধরে নাও তাহলে দেখবে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে অনেক সুবিধা হবে। তাহলে ধরো এখানে আমি ধরে নিচ্ছি যে মনে করি দ্রব্যটির ধার্য মূল্য ইকুয়ালস টু 100 টাকা। অতএব 100 টাকার 20% ছাড় ইকুয়ালস টু কত টাকা হয়ে যাবে? 100 × 20/100 টাকা, তার মানে 20 টাকা। এটা তোমাদের এরকম ভাবে কাটাকুটি করে বের করার কোনো দরকার নেই, কেননা 100 টাকার উপর যত পার্সেন্ট ছাড় বলবে ওটা অত টাকাই হয়। তাই তোমরা ডাইরেক্ট 20 টাকা লিখলেও এখানে পারতে। ঠিক আছে, অতএব তাহলে আমাদের এবার বের করতে হবে 20% ছাড়ে দ্রব্যটির দাম কত হলো। কেননা দ্রব্যটির দাম আবার যদি আমরা না পাই তাহলে তারপরে যে 15% ছাড় দেওয়া হয়েছে সেটা আমরা কত টাকা হবে বের করতে পারবো না। 20% ছাড় দেওয়ার পর ছাড় কত টাকা হলো সেটা তো পেয়ে গেছি, কিন্তু 20% ছাড় দেওয়ার পর দ্রব্যটির দাম কত হলো ওটা যদি আমরা না পাই তাহলে ওই ছাড়ের টাকাটার উপরই তো আবার 15% ছাড় দেওয়া হয়েছে, সেটা বের করতে পারবো না। তাই আমাদেরকে এখন বের করতে হবে যে 20% ছাড়ে দ্রব্যটির মূল্য হবে সমান সমান 100 টাকা দাম ছিল, আর ছাড় কত টাকা দিলে 20 টাকার। তাহলে দ্রব্যটার দাম কত হয়ে যাচ্ছে? 100 টাকা মাইনাস 20 টাকা, তার মানে 80 টাকা। ক্লিয়ার? এবার কি হয়েছে, এই 80 টাকা যে বেরালো প্রথম 20% ছাড়ের পর, এই 80 টাকার উপর আবার 15% ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এবার বের করে নিই 80 টাকার উপর 15% ছাড় দিলে কত টাকা হয়। এখন 80 টাকার উপর 15% ছাড় ইকুয়ালস টু কত হয়ে যাবে না, 80 এর 15%, তার মানে 80 × 15/100 এত টাকা।
তাহলে এখান থেকে দেখো একটা শূন্য, আর এই একটা শূন্য কেটে যাচ্ছে। 2 দিয়ে কাটলে 4 দুগুণী 8, আর এদিকে হচ্ছে 5 দুগুণী 10, আর 5 দিয়ে কাটলে 15 হয়ে যাচ্ছে, 5 থেকে 15। তাহলে কত টাকা পড়ে রইলো? 4 ইন্টু 3, তার মানে 12 টাকা। অতএব মোট ছাড় কত হয়ে যাচ্ছে? মোট ছাড় ইকুয়ালস টু, প্রথমে 20 টাকা ছাড় পেয়েছিল, তারপর ছাড় পেয়েছে 12 টাকা। তাহলে এখান থেকে কি পাচ্ছি? সমান সমান 32 টাকা। আমি প্রথমেই বলেছিলাম সমতুল্য ছাড় মানে কি? কোনো একটা দ্রব্যের উপর পরপর যত টাকা ছাড় দেওয়া হয়েছে তার সমষ্টি। তার মানে এখানে সমষ্টিটা কত পেয়ে গেছে? 32 টাকা। তার মানে সমতুল্য ছাড় কত হয়ে যাবে? 32%। এখানে আলাদা করে আর শতকরা বের করার দরকার নেই, কেননা আমি 100 টাকাটাকেই ধার্য মূল্য ধরে বাদবাকি ক্যালকুলেশন করেছি। তাই যে টাকাটা বেরোবে ওটাই অ্যাকচুয়ালি পার্সেন্টেজ হয়ে যাবে, কেননা পার্সেন্টেজ কথার অর্থ হচ্ছে 100-র মধ্যে জিনিসটার দাম কত। ক্লিয়ার? হয়ে সমতুল্য ছাড় কত হয়ে যাবে? ইকুয়ালস টু 32%। এটাই অ্যান্সার। ক্লিয়ার? এবার চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। দেখো 2 নম্বর কোয়েশ্চেনটা বলেছে কোন বৃত্তের বৃহত্তম জ্যায়ে প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক -7,5 ও 1, -1 হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে প্রথমে একটা বৃত্ত এঁকে নেওয়া যাক। ধরো এটা হলো সেই বৃত্তটা। ওকে, এবার কি বলেছে? কোন বৃত্তের বৃহত্তম জ্যা। আগে তোমাদেরকে বলে দিই কোন একটা বৃত্তের জ্যা বলতে কি বোঝায়। জ্যা হচ্ছে বৃত্তের পরিধির ওপর যে কোনো দুটো বিন্দুর সংযোজক সরলরেখা। যেরকম ধরো পরিধির ওপর এটা একটা আমি বিন্দু নিলাম, আর এখান থেকে আর একটা বিন্দু এটা নিলাম, এই দুটো বিন্দু সংযোজক সরলরেখাটা পেলাম, এটা একটা জ্যা হবে। সেম ওয়েতে ধরো এখান থেকে এরকম একটা সরলরেখা আঁকলাম, তাহলে দেখো এই সরলরেখাটার দুটো যে এন্ড পয়েন্ট আছে, প্রান্ত বিন্দুটা পরিধির উপরে দুটো বিন্দু আছে, তাই এটাও হবে একটা জ্যা। এরকম ভাবে একটা বৃত্তের মধ্যে তুমি অসংখ্য জ্যা আঁকতে পারবে, কিন্তু কোন একটা বৃত্তের বৃহত্তম জ্যা সেইটাই হবে যেটা কেন্দ্রবিন্দু দিয়ে যাবে। ঠিক আছে? ধরো এই যে ও হচ্ছে কেন্দ্রবিন্দু, এটা ধরো কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু দিয়ে যে জ্যাটা যায় সেটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। আর কেন্দ্রবিন্দু দিয়ে যে সরলরেখা টানা হয়, যেটা যেটা পরিধির ওপর যে কোনো দুটো বিন্দুতে ছেদ করে, সেই সরলরেখাটাকে কি বলা হয়? বৃত্তের ব্যাস। তাই তো? তাহলে আমাদেরকে কি দিয়ে দিয়েছে? এই যে বৃত্তের যে ব্যাসটা আমি এঁকেছি তার দুটো প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। ঠিক আছে? ধরো এটার নাম দিলাম এ, যার স্থানাঙ্ক বলে দিয়েছে -7,5। ঠিক আছে? আর এই পয়েন্টটার নাম দিলাম বি, যার স্থানাঙ্ক বলে দিয়েছে 1, -1। ক্লিয়ার? এবার আমার কাছে চেয়েছে বৃত্তের ব্যাসার্ধ কত হবে। ফার্স্টে আমি বের করে নিই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা কত হচ্ছে। আর ব্যাসার্ধ কি হয়? ব্যাসের অর্ধেক। তার মানে যে দৈর্ঘ্যটা বেরোবে সেটাকে যদি আমি হাফ দিয়ে বা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি বুঝে যাব যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। ঠিক আছে? তাহলে দেখো বৃত্তের বৃহত্তম জ্যা ইকুয়ালস টু, যেটা কার সমান? না বৃত্তের ব্যাসের। তাহলে বৃত্তের ব্যাস। এখন বৃত্তের ব্যাস মানে কোনটা? আমাকে এবির দৈর্ঘ্য বের করতে হবে। এবি ইকুয়ালস টু কত হয়ে যাবে? দুটো বিন্দুর স্থানাঙ্ক দিয়ে তোমরা ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে পারবে, যার ফর্মুলা আমি তোমাদেরকে এর আগেরও একটা অঙ্কে বলেছি। এখানে আমরা কি করব? প্রথম যে বিন্দুটা আছে তার এক্স এর ভ্যালুটা দেখবো। প্রথম বিন্দুতে এক্স এর ভ্যালু কত আছে? -7। আর দ্বিতীয় বিন্দুতে এক্স এর ভ্যালু কত আছে? 1। তাহলে প্রথম বিন্দুর এক্স এর ভ্যালু থেকে দ্বিতীয় বিন্দুর এক্স এর ভ্যালু মাইনাস হবে, আর তার হোল স্কোয়ার, প্লাস প্রথম যে বিন্দুটা আছে তার ওয়াই এর ভ্যালু কত আছে? 5। তার থেকে মাইনাস কি হবে? দ্বিতীয় যে বিন্দুটা আছে তার ওয়াই এর ভ্যালু, মানে -1 এর হোল স্কোয়ার, এত একক। ঠিক আছে? এটাকে যদি সরল করি কি পাচ্ছি আমরা? -1 কত হয়ে যাচ্ছে? -8 তার হোল স্কোয়ার, প্লাস এখান থেকে কি পাচ্ছি? 5, আর মাইনাসে মাইনাসে +1, তার মানে 6 তার হোল স্কোয়ার, এত একক। এবার দেখো -8 এর হোল স্কোয়ার মানে কি? আগে মাইনাসের হোল স্কোয়ার করো। মাইনাস ইন্টু মাইনাস কত হয়ে যাবে? প্লাস। আর 8 8 64, তাহলে এখান দিয়ে পেয়ে যাচ্ছি 64। আর 6 এর স্কোয়ার কত হয়?
36, তাহলে এত একক ইকুয়ালস টু, দেখো 64কে 36-এর সাথে যোগ করলে কত পাবো? 60, 70, 80, 90 আর 6 4 10, তার মানে 100। এটা কত হয়ে যাচ্ছে? 100 একক। এবার 100 রুট কত হয়? 10। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি? 10 একক। এটা কি পেলাম? এটা পেলাম এবির দৈর্ঘ্য, তার মানে বৃত্তটার ব্যাসের দৈর্ঘ্য। তাহলে বৃত্তটার ব্যাসের দৈর্ঘ্য যদি 10 একক হয়ে যায়, তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হয়ে যাবে? 10/2, মানে 5 একক। অতএব বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়ালস টু 10/2 এত একক সমান সমান 5 একক। হয়ে গেল, এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো 3 নম্বরের কোয়েশ্চেনটা বলেছে, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করো। দেখো তোমাকে শ্রেণীর সীমা দিয়ে দিয়েছে আর পরিসংখ্যা দিয়ে দিয়েছে, বলেছে প্রথম যে শ্রেণীটা আছে, ঠিক আছে, তার পরিসংখ্যা ঘনত্ব বের করতে। তাহলে ফার্স্টে প্রথম যে শ্রেণীটা আছে সেটাকেই লিখে ফেলি। দেখো প্রদত্ত প্রথম শ্রেণী কি দিয়ে দিয়েছে? 70 to 74। এবং প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত দিয়ে দিয়েছে? দেখো 3। প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত আছে? না 3। এবার তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে শ্রেণী সীমানাগুলি সব বিচ্ছিন্ন আছে। ঠিক আছে, তার মানে দেখো এই যে প্রথম যে শ্রেণীটা দিয়েছে তার উচ্চ সীমা আর ঠিক তার পরের যে শ্রেণীটা আছে তার নিম্ন সীমা, এই দুটোর মাঝখানে দেখো গ্যাপ আছে, তার মানে এটা বিচ্ছিন্ন অবস্থায় আছে। তাহলে এর থেকে সঠিক শ্রেণী দৈর্ঘ্য পেতে আমাদের প্রথমে শ্রেণী সীমানা বের করতে হবে। তাহলে চলো প্রথম শ্রেণীটার উচ্চ শ্রেণী সীমানা আর নিম্ন শ্রেণী সীমানাটা বের করে ফেলি। এখন প্রথম শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা তো এটা আমরা কি করে বের করব? না আমাদেরকে দেখতে হবে প্রথম যে শ্রেণীটা দিয়েছে তার নিম্ন শ্রেণী সীমা কি আছে। এখানে প্রথম শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা কি? 70। তাহলে লিখবো 70। এর থেকে মাইনাস করতে হবে যে কোনো একটা শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা থেকে ঠিক তার আগের শ্রেণীর উচ্চ শ্রেণীসীমা বাদ দিয়ে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো আমি যদি এই শ্রেণীসীমাটাকে কনসিডার করি, এখানে নিম্ন শ্রেণীসীমা কি আছে? 75। তাহলে 75 এর থেকে মাইনাস কি হবে? ঠিক তার আগের শ্রেণীসীমা। এই শ্রেণীসীমাটার আগের শ্রেণীসীমা কি? এই শ্রেণীসীমাটা এর উচ্চ শ্রেণীসীমা, মানে এখানে কি আছে? 74। এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 70 মাইনাস 1/2, তার মানে 70 মাইনাস 0.5, তার মানে 69.5। এবার এই একই ভাবে আমাদেরকে প্রথম শ্রেণীটার উচ্চ শ্রেণী সীমানাও বের করে নিতে হবে। এবং প্রথম শ্রেণীর উচ্চ শ্রেণী সীমানা ইকুয়ালস টু, এটা কি হয়ে যাবে? না প্রথম শ্রেণীটার উচ্চ শ্রেণী সীমা, উচ্চ শ্রেণী সীমা কি আছে? 74। এটা প্লাস এই একইভাবে এই যে জিনিসটা বেরালো এটা, ঠিক আছে, এটার ভ্যালু কত বেরিয়েছে? 0.5। এবার জাস্ট 0.5টা উচ্চ শ্রেণী সীমার সাথে যোগ হয়ে যাবে। আগের বার নিম্ন শ্রেণীর সীমার থেকে বিয়োগ হয়েছিল, আর এবার জাস্ট উচ্চ শ্রেণী সীমার সাথে যোগ করে পাবো আমরা উচ্চ শ্রেণী সীমানা। ক্লিয়ার? এখান থেকে কি পাচ্ছি? 74.5। অতএব প্রথম শ্রেণীটার দৈর্ঘ্য কত হয়ে যাবে তাহলে? প্রথম শ্রেণীর দৈর্ঘ্য ইকুয়ালস টু উচ্চ শ্রেণী সীমানা, মানে 74.5 মাইনাস নিম্ন শ্রেণী সীমানা, তার মানে 69.5, এই দুটোর বিয়োগফল। এখান থেকে আমরা কি পাচ্ছি? 5। অতএব পরিসংখ্যা ঘনত্বটা কত হয়ে যাচ্ছে? পরিসংখ্যা
ঘনত্ব ইকুয়ালস টু প্রথম শ্রেণীর পরিসংখ্যা। প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত ছিল? দেখো 3। তাহলে এখানে হয়ে যাবে 3 বাই শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য কত না 5, তাহলে 3/5। এটাকে যদি আমরা পয়েন্টে লিখি তাহলে কত হবে? 0.6। ওকে, সো এই কোয়েশ্চেনটার জন্য এটাই হয়ে যাবে অ্যান্সার। চলো তাহলে এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই। দেখো 4 নাম্বার কোয়েশ্চেনটাই বলেছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 4:5 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য কত? তোমাদেরকে পরিধির অনুপাত দিয়ে দিয়েছে আর ব্যাসার্ধের অন্তর দিয়ে দিয়েছে, ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে দুটো বৃত্তে নিয়ে। ঠিক আছে, এবার তোমরা হয়তো অনেকেই জানো যে বৃত্তের ক্ষেত্রে পরিধির অনুপাত সমান হয়ে যায় ব্যাসার্ধের অনুপাতে। এবার যারা এই কনসেপ্টটা জানো না তাদের ক্ষেত্রে বলছি, কোন একটা বৃত্তের পরিধির ফর্মুলা কি হয়? 2 × π × r, যেখানে আরটা কি বৃত্তের ব্যাসার্ধ। দেখো এখানে 2 আর পাই এর ভ্যালু তো কনস্ট্যান্ট, মানে এগুলোর একটা ফিক্সড ভ্যালু আছে। 2 মানে 2ই হয় আর পাই মানে 22/7 হয়। এইটুকুনির ভ্যালু তো কখনো চেঞ্জ হবে না। কিন্তু আর এর ভ্যালু দেখো চেঞ্জ হলে আমরা বিভিন্ন রকম পরিধি পাবো। তার মানে দুটো বৃত্তের পরিধির যদি অনুপাত তোমায় দু রকম দিয়ে দেয়, তার মানে ওটা নিশ্চয়ই আর এর ভ্যালু চেঞ্জ হওয়ার জন্যই দু রকম ভ্যালু আমি পেয়েছি। তাহলে বৃত্তের পরিধিটা সম্পূর্ণ বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের ওপর নির্ভর করছে। মানে বৃত্তের আমরা বিভিন্ন রকম যদি ব্যাসার্ধ দিই তাহলে পরিধিও বিভিন্ন রকম পাবো, ডিফারেন্ট পাবো। কিন্তু 2π যেহেতু ফিক্সড ভ্যালু আছে, তাহলে 2π এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে না পরিধি। আর এর ভ্যালু চেঞ্জ করে আমরা বিভিন্ন রকম পরিধির ভ্যালু পেতে পারি। ঠিক আছে, সেই কারণে আমি এখানে লিখেছি যে বৃত্তের ক্ষেত্রে পরিধির অনুপাতটা সরাসরি ডিপেন্ড করে হচ্ছে ব্যাসার্ধের অনুপাতের উপর। তাহলে ফার্স্ট লাইনটার সাহায্য নিয়ে আমরা এটা লিখতে পারি যে ব্যাসার্ধের অনুপাতটা কি হয়ে যাবে? বলেছি পরিধির অনুপাত, তার মানে এটাও হয়ে যাবে 4:5ই। কেননা দেখো প্রশ্ন বলে দিয়েছি পরিধির অনুপাত 4:5। আমি আগের লাইনেই বললাম পরিধির অনুপাতটা ব্যাসার্ধের অনুপাত সাথে সমান হয় বৃত্তের ক্ষেত্রে, তাহলে ব্যাসার্ধের অনুপাতটাও 4:5 হয়ে যাবে। এবার আমরা এখানে ব্যাসার্ধের অনুপাত পেয়েছি, এক্সাক্ট ভ্যালু তো পাইনি। আর আমাদের ওখানে দেখো কোয়েশ্চেন আরেকটা বলে দিয়েছে ব্যাসার্ধের অন্তর 2 সেন্টিমিটার। তাহলে আমরা যদি ব্যাসার্ধের এক্সাক্ট ভ্যালু পেয়ে যাই যে প্রথম বৃত্তটার ক্ষেত্রে ব্যাসার্ধ কত আর দ্বিতীয় বৃত্তটার ক্ষেত্রে ব্যাসার্ধ কত, তাহলে ওই দুটোর মাইনাসটা হয়ে যাবে 2। ঠিক আছে, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি প্রথম বৃত্তটি ব্যাসার্ধ সমান সমান 4x সেন্টিমিটার এবং দ্বিতীয় বৃত্তটির ব্যাসার্ধ সমান সমান 5x সেন্টিমিটার। 4x কেন আর 5x কেন ধরলাম? কেননা প্রথম বৃত্তটার অনুপাত কত? 4 আর দ্বিতীয় বৃত্তটার অনুপাত 5, তাই জন্য এদেরকে ধরলাম। প্রথম বৃত্তটার ব্যাসার্ধ 4x আর দ্বিতীয় বৃত্তটার ব্যাসার্ধ 5x। ক্লিয়ার? এবার প্রশ্নে আমায় বলে দিয়েছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি লিখতে পারি, কি লিখতে পারি? ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর মানে কি? 5x - 4x, এটা কত বলে দিয়েছে? 2। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি? 5x - 4x কত হয়? x = 2। তাহলে x এর ভ্যালু যদি আমরা 2 পেয়ে যাই তাহলে পেয়ে যাচ্ছি প্রথম বৃত্তটার ব্যাসার্ধ কত। অতএব প্রথম বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়ালস টু প্রথম বৃত্তটার ব্যাসার্ধ কত ছিল? 4x, আর x এর মান কত? 4x সেন্টিমিটার সমান সমান 4 × x এর ভ্যালু কত বেরিয়েছে? 2 এত সেন্টিমিটার সমান সমান 8 সেন্টিমিটার। ক্লিয়ার? এবং দ্বিতীয় বৃত্তটির ব্যাসার্ধ সমান সমান 5x সেন্টিমিটার সমান সমান 5 × 2 সেন্টিমিটার সমান সমান 10 সেন্টিমিটার। এবার ভালো করে দেখো, আমাদেরকে কোয়েশ্চেনে কিন্তু ব্যাসার্ধ চাইনি,
আমাদেরকে কোয়েশ্চেনে চেয়েছিল যে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য কত। ঠিক আছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কি হয়ে যায়? ব্যাসের দৈর্ঘ্য হয় হচ্ছে ব্যাসার্ধ ইন্টু টু। কেননা ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসের হাফ, মানে ব্যাসটা কি হয়ে যাবে? ব্যাসার্ধর দ্বিগুণ। অতএব প্রথম বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য ইকুয়ালস টু 8 × 2 সেন্টিমিটার সমান সমান 16 সেন্টিমিটার, এবং দ্বিতীয় বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য সমান সমান, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত আছে? 10 × 2 এত সেন্টিমিটার সমান সমান 20 সেন্টিমিটার। এটাই হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। দেখো 5 নম্বর কোয়েশ্চেনটা বলছে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। পি কিউ এর দৈর্ঘ্য কত? আর দিয়েছে অ্যাঙ্গেল এ কিউ পি এর মান কত। তাহলে চলো আগে একটা ত্রিভুজ এঁকে নেওয়া যাক। ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ এবিসি, ঠিক আছে, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য বলেছে 6 সেন্টিমিটার। এটাও 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার, আর এটাও 6 সেন্টিমিটার। এবার কি বলেছে? এবি ও এসি এর মধ্যবিন্দু। তাহলে এবি এর মধ্যবিন্দু কোনটা হবে? ধরো এরকম একটা জায়গা। আর এসি এর মধ্যবিন্দু কোনটা হবে? ধরো এরকম একটা জায়গা। এই দুটোর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা আঁকতে বলেছে। ঠিক আছে, যার নাম দিতে বলেছে পি কিউ। তাহলে এটা ধরো পি, আর এই পয়েন্টটার নাম কিউ। ঠিক আছে, এবার বলেছে পি কিউ এর দৈর্ঘ্য কত। তোমাকে বের করতে হবে এই পি কিউটা অ্যাকচুয়ালি কত। এবার তোমরা মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, তোমাদের একটা চ্যাপ্টার ছিল যেখানে পড়েছো যে যে কোনো ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় যে বাহুটা থাকে তার অর্ধেক এবং সমান্তরাল হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এবি বাহুর মধ্যবিন্দু পি আর এসি বাহুর মধ্যবিন্দু কিউ। তাহলে এই দুটো মধ্যবিন্দুর যে সংযোজক সরলরেখা আমরা পাচ্ছি তার নাম কি? পি কিউ। এটা তৃতীয় যে বাহুটা পড়ে রয়েছে, মানে এবি আর এসি তো আমি নিয়ে নিয়েছি, তৃতীয় বাহু তাহলে কোনটা পড়ে রয়েছে? ত্রিভুজের বিসি। এই বিসি বাহু সমান্তরাল হবে, সঙ্গে বিসি বাহুর দৈর্ঘ্য যা হবে তার অর্ধেক হবে। ক্লিয়ার? তাহলে কি লিখবে? মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য অনুযায়ী কি হচ্ছে না, পি কিউ এটা সমান হয়ে যাবে কার? না, হাফ অফ বিসি, কারণ বিসির অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে বিসির ভ্যালু কত আছে? 6 সেন্টিমিটার। তাহলে 2 কে যদি 6 দিয়ে কাটি এখানে পাচ্ছি 3। তার মানে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 3 সেন্টিমিটার। তার মানে পি কিউ ভ্যালু কত হবে? 3 সেন্টিমিটার। আরো একটা কোয়েশ্চেন ছিল, দেখো অ্যাঙ্গেল এ কিউ পি এর মান কত। ঠিক আছে, তার মানে কার মান চেয়েছে? এ কিউ পি। তার মানে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা কত এটা তোমাদেরকে বের করতে হবে। যেহেতু ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, অতএব অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিসিএ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিএবি। এই অ্যাঙ্গেল গুলো যখন লিখছো না তখন ট্রাই করবে একটু অ্যালফাবেটিক্যাল অর্ডারে লেখার, মানে এবিসি দেখো পরপরই আছে। যখন বিসিএ লিখছো এটাকে এরকম না লিখে তুমি এসিবি লিখলেও কোনটা সেমি বোঝাবে, যেহেতু এ বি এর অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে আসে। তো ট্রাই করবো ওইভাবে লিখতে, তাতে কি হবে তোমাদের কনফিউশনটা কম হবে। তাহলে দেখো এই দুটো অ্যাঙ্গেল মুছে ঠিক করে অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখে দিচ্ছি। তাহলে এবিসি, আর পরেরটা হচ্ছে বিসিএ, ওটাকে ওরকম ভাবে না লিখে আমি লিখছি এসিবি। ঠিক আছে, আর একটা কোণ কি থাকছে? সিএবি, এটাকে আমি লিখছি বি এ সি। ক্লিয়ার? তাহলে কোন তিনটে কোণ লিখলাম? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, আর এই অ্যাঙ্গেলটা। এই তিনটে অ্যাঙ্গেলই হয়ে যাবে 60 ডিগ্রি, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। আবার পি কিউ আর বিসি সমান্তরাল,
কেন? কেননা আমি বললাম মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যে পিকিউটা পিসির সমান্তরালও হবে আর অর্ধেকও হবে। ঠিক আছে? আর একটা জিনিস লক্ষ্য করো, এই দুটোর ছেদককে এসি সরলরেখা। ছেদক মানে হচ্ছে দুটো সরলরেখাকে কোনো একটা সরলরেখা যদি স্পর্শ করে যায়, ঠিক আছে, ছেদ করে যায়, তাহলে ওই তৃতীয় সরলরেখাটাকে ওই দুটো সরলরেখার ছেদক বলা হবে। যেরকম দেখো, এখানে পি কিউ আর বিসি এই দুটো সরলরেখাকেই ছেদ করে গেছে এমন সরলরেখা কি কি আছে? একটা আছে এসি, দেখো দুটোকেই ছেদ করেছে, আর একটা আছে এবি, যে কোনো একটাকে নিতে পারো, আমি এখানে এসিটাকেই নিয়েছি। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এসিটা ছেদক হয়ে যাচ্ছে। তাহলে যদি পি কিউ আর বিসিটা কে এসি সরলরেখা ছেদ করে, তাহলে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল এ কিউ পি এই কোণটা আর অ্যাঙ্গেল এ সি বি মানে এই কোণটা, এরা দুটো অনুরূপ কোণ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি লিখছি? অতএব অ্যাঙ্গেল এ কিউ পি ইকুয়ালস টু অনুরূপ অ্যাঙ্গেল এসিবি। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল এ কিউ পি কত পেয়ে যাবো? এসিবির যে মান সেটাই, আর অ্যাঙ্গেল এসিবি মানে কত? 60 ডিগ্রি। তার মানে এর ভ্যালুটাও কত হয়ে যাবে? 60 ডিগ্রি। তাহলে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে তোমরা দুটো অ্যান্সার পেয়েছো, একটা হচ্ছে এই অ্যান্সারটা, সেকেন্ড অ্যান্সার হচ্ছে এটা। তো আজকের মতো এই পর্যন্তই। আজকের ক্লাসটা কেমন লাগলো বা কোনো অঙ্কের সমস্যা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আজকের ক্লাসের এই সম্পূর্ণ হ্যান্ড রিটেন নোটস তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে, লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। আর এইরকম ক্লাসের জন্য টেকম্যাট টিউটোরিয়াল চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা এই স্কুলেরই বাকি প্রশ্নগুলো সমাধান করব। সবাই খুব ভালো থেকো। টাটা।